আমি সঞ্চিতা সরকার, সহকারী শিক্ষক রসায়ন, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন ক্লাস নেব। ব্ল্যাকবোর্ডের দিকে তাকায়। আজকে আমরা কি শিখব? পর্যায় ও গ্রুপ নির্ণয়। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাই। সোডিয়াম, ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখতে পাচ্ছি? শেষ শক্তি স্তর কোনটা? তৃতীয় শক্তি স্তর। অর্থাৎ পর্যায় হলো কি 3, অর্থাৎ শেষ শক্তি স্তর হলো পর্যায়, আর শেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? একটি। এটা হলো কি গ্রুপ। পর্যায় 3, গ্রুপ 1। গ্রুপ নির্ণয়ের 3টি নিয়ম আছে। শেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হলো গ্রুপ সংখ্যা। আর একটা হলো শেষ শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে, s এবং p অরবিটাল ইলেকট্রনের সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। 3 নম্বর নিয়মটা হলো শেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং তার পূর্বে যদি d অরবিটাল থাকে, s ও d অরবিটালের ইলেকট্রন যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। সেই নিয়ম অনুযায়ী আমরা উদাহরণগুলো দেখব। কার্বন 1s2 2s2 2p2। তাহলে শেষ শক্তি স্তর কত? 2। পর্যায় হলো এখানে 2। s এবং p অরবিটাল বিদ্যমান, অর্থাৎ আরেকটা নিয়ম হলো বলা যায় যদি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে 2 এর বেশি ইলেকট্রন থাকলে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। তো যেহেতু এটা তৃতীয় পর্যায়, 10 যোগ করে 10, আর শেষ শক্তি স্তর ইলেকট্রন 2 আর 2 কত? 4, গ্রুপ কত? 14। এই একটা নিয়ম আমরা দেখলাম। ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি দেখি আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। তাহলে কি আমরা ইলেকট্রন ক্রোমিয়ামের ইলেকট্রনের ব্যতিক্রম ধরি। নরমালি যদি আমরা এরকম করি 4s2, তাহলে কি 18 আর 2 20 আর 4। এটা কখনো সম্ভব না। আমরা ইলেকট্রন বিন্যাসের এর আগের অধ্যায়ে দেখছি যে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল সবচেয়ে বেশি স্থিতিশীল। সেক্ষেত্রে কি 4s থেকে একটা ইলেকট্রন আসবে 3d5 হবে, আর 4s কি 1। তাহলে আমরা শেষ নিয়মটি বললাম যে s অরবিটাল আর যদি d অরবিটাল থাকে, s ও d অরবিটাল ইলেকট্রন যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। তাহলে এখানে পর্যায় কত? পর্যায় শেষ শক্তি স্তর এই পর্যায় 4, গ্রুপ কত? 6। এটা একটা দেখলাম। আবার যদি আমরা কপারের ক্ষেত্রে দেখি, কপার হলো 29। শেষ শক্তি স্তর বলতে 4 পর্যায় গ্রুপ কিন্তু s এর আগে d অরবিটাল বিদ্যমান, তাহলে গ্রুপ হবে কত? s এবং d অরবিটাল এখন যোগ করতে হবে 10 আর 1 কত হবে? 11। পর্যায় 4, গ্রুপ 11। একটা ব্যতিক্রমধর্মী আমরা দেখি। ব্যতিক্রমধর্মী হিলিয়ামটা একটু ব্যতিক্রমধর্মী। হিলিয়াম কত? আর সেটা 2, তাহলে 1s2। তাহলে এখানে পর্যায় একটা শক্তি স্তর আছে, পর্যায় হবে কত? 1। গ্রুপ
কি 2 হওয়ার কথা, কিন্তু এটা হলো কি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলো কি 18 নম্বর গ্রুপে বিদ্যমান। 18 নম্বর গ্রুপে বিদ্যমান হয়, এর গ্রুপ সংখ্যা হবে কত 18। তাহলে এটা আমরা কি পর্যায় এবং কি গ্রুপ নির্ণয় শিখলাম হলাম। আমরা দেখব কি পর্যায় সারণী মূলভিত্তি ইলেকট্রন বিন্যাস। আমরা একটু আগে দেখলাম কি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারছি। এখানে দেখতে পাচ্ছি কি সোডিয়ামের শেষ কক্ষ থেকে একটা ইলেকট্রন বিদ্যমান। তাহলে সোডিয়াম একটা ত্যাগ করে, ত্যাগ করলে কি হবে, শেষ কক্ষ ত্যাগ করে, ত্যাগ করলে কি হবে সোডিয়াম কি পজিটিভ হবে। আবার ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখতে পাই শেষ শক্তি থেকে 7টি ইলেকট্রন বিদ্যমান। শেষ শক্তি থেকে 7টি ইলেকট্রন বিদ্যমান হয়, ক্লোরিন কি করবে একটা ইলেকট্রন কি অক্সিজেন পূর্ণ করবে, একটা কি গ্রহণ করবে। সে যদি গ্রহণ করে এখানে যদি 6 হয়, গ্রহণ করলে সেখানে ক্লোরিন কি হবে ক্লোরাইড আয়ন পরিণত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি পর্যায় সারণী মূলভিত্তিতে ইলেকট্রন বিন্যাস, সেটা হলো কি আমরা পর্যায় গ্রুপ নির্ণয় করতে পারছি। আবার কি ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি কি ইলেকট্রন ত্যাগটা ধনাত্মক হচ্ছে, গ্রহণ করে কি ঋণাত্মক হচ্ছে। এগুলো আমরা বলতে পারি কি পর্যায় সারণী মূলভিত্তি কি ইলেকট্রন বিন্যাস। আরো কিছু আছে, সেটা হলো খুব ব্যতিক্রম আছে। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। পর্যায় সারণীতে হাইড্রোজেনটা 1 নম্বর গ্রুপে স্থান পেয়েছে। হাইড্রোজেনের কিছু ধর্ম ধাতুর সাথে মিল পাওয়া যায়, কিছু ধর্ম কি অধাতুর সাথে মিল পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ধর্মে কি ধাতুর সাথে মিল পাওয়া যায়। এই জন্য কি হাইড্রোজেনকে কি 1 নম্বর গ্রুপে অবস্থান পাওয়া যায়। আর থাকে হিলিয়ামের অবস্থান। হিলিয়ামের কি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখতে পাই, হিলিয়াম কি 1s2 হিসেবে কি 2টি ইলেকট্রন বিদ্যমান হয় 2 নম্বর গ্রুপে স্থান পাওয়ার কথা, কিন্তু হিলিয়ামের ধর্ম কি নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিল পাওয়া যায়। নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিল পাওয়া যায় জন্য একে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। আর একটা কি ল্যান্থনাইট এবং কি অ্যাক্টিনাইটের অবস্থান। পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে 3 নম্বর গ্রুপে 15টি মৌলের অবস্থান এবং সপ্তম পর্যায়ে 3 নম্বর গ্রুপে কি 15টি মৌলের অবস্থান। অর্থাৎ ষষ্ঠ পর্যায়ে 3 নম্বর গ্রুপের মৌলগুলোর ধর্ম কি একই রকম, এবং সপ্তম পর্যায়ে 3 নম্বর গ্রুপে মৌলগুলোর ধর্ম কি একই রকম হয়। এগুলো কি একটু ব্যতিক্রম ধর্ম, অর্থাৎ ওই ষষ্ঠ পর্যায়ে 3 নম্বর গ্রুপে 15টি এবং সপ্তম পর্যায়ে 15 নম্বর গ্রুপে কি 15টি মৌলের অবস্থান। এটা একটা কি ব্যতিক্রম ধর্মী পর্যায় সারণী। আরেকটা আছে কি ল্যান্থনাইট অ্যাক্টিনাইট শারীরিক ষষ্ঠ পর্যায়ে 3 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়নি কি জন্য, ষষ্ঠ পর্যায়ে 3 নম্বর এবং সপ্তম পর্যায়ে 3 নম্বর গ্রুপে এই জন্য স্থান দেওয়া হয়নি যে পর্যায়ের সঙ্গে সৌন্দর্য বিনষ্ট হয়। সৌন্দর্য বিনষ্ট হয় মূল সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে। এটা গেল। আরেকটা আছে কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি পর্যায়ক্রমে আবর্তন, যেটা অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে কি হবে, তারপর উপর থেকে নিচে গেলে কি হবে, যে মোট যে পর্যায়বৃত্ত ধর্ম প্রথমটা আমরা বলতে পারি কি ধাতব ধর্ম, অর্থাৎ ধাতুকে বিদ্যুৎ পরিবাহী ধাতু চকচকে আঘাত করলে শব্দ হয়, এটাকে ধাতব ধর্ম। তাহলে একটা পর্যায়ে যখন আমি বাম থেকে ডান দিকে যাব তখন কি ধাতব ধর্ম ধীরে ধীরে কি হ্রাস পাবে, হ্রাস পেয়ে কি অধাতুতে পরিণত হবে, এক পর্যায়ে কি নিষ্ক্রিয় হয়ে যাবে। অধাতু যেগুলি, অধাতু হলো কি পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলো কি অধাতু,
অর্থাৎ তৃতীয় পর্যায়ের কথা বিবেচনা করি, তৃতীয় পর্যায়ে ক্লোরিন বৃদ্ধি, অর্থাৎ বাম থেকে ডান দিকে আসলে ক্লোরিন, অর্থাৎ অধাতব ধর্মকে ধীরে ধীরে কি বৃদ্ধি পেল। আবার কি প্রথম বাম দিকে হলো ধাতু, ধাতু হতে হতে ধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস করতে হতে কি অর্ধধাতু বা অপধাতু, এক পর্যায়ে হতে হবে কি অপধাতু। নেক্সট ক্লাসে আমরা পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আমার পাঠ শেষ হলো। ধন্যবাদ সকলকে।